রাকসুর ২৩ পদের ২০টিতে জয়ী শিবিরের প্যানেল, ভিপি এজিএস পদ শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের। জুলাই সনদ সই আজ রাজনৈতিক দলগুলোর মতানৈক্য কাটেনি। চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। সংঘাত বন্ধে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান। এবং এলিসার সেঞ্চুরিতে নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে ১০ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। নির্বাচনে ২৩টি পদের মধ্যে ভিপি জিএস সহ ২০টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। বাকি ৩টি পদের মধ্যে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা নির্বাচিত হন। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন। বিস্তারিত জাগো রিপোর্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। শুক্রবার সকাল ৮টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১২,৬৮৭টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ভোট পেয়েছেন ৩,৩৯৭টি। এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১,৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৭ ভোট। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক। শীর্ষ ৩ পদে তৃতীয় পদ এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬,৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন ৫,৯৫১ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ১৭ হলের শিক্ষার্থীরা ভোট দেন। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোট গ্রহণ শেষ হয়। পরে এর ৪.৫ ঘণ্টা পর রাত ৮:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। পরে রাত 10:30টার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয়। নির্বাচনে 10টি প্যানেল সহ রাকসুর 23 পদে 247 জন, হল সংসদে 15 পদে 17টি হলে 597 প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5 পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,901। এর মধ্যে ছাত্রী ভোটার 11,305 জন ও ছাত্র ভোটার 17,596 জন। নির্বাচনে ভোট পড়েছে 69.83%। এর মধ্যে 6টি নারী হলে ভোট পড়ার হার 63.24%। জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান হবে আজ। শুক্রবার বিকেলে এই উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে শেষ সময়েও নানা শর্ত নোট অফ ডিসেন্ট নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করবে। সনদ সই অনুষ্ঠানে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপি জুলাই সনদে সই করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দলটি। মির্জা ফখরুল বলেন, বিএনপি অবশ্যই জুলাই সনদে সই করবে
যদি সেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো লিপিবদ্ধ করা হয়। জামাত বলেছে তারা সরকারের সম্মানে সনদ সই অনুষ্ঠানে উপস্থিত থাকবে, কিন্তু সনদে সই করার সিদ্ধান্ত পরে জানাবে। বাংলাদেশকে সংস্কারের মূল ক্ষেত্রগুলোতে কাজ চালিয়ে যেতে হবে, বিশেষ করে রাজস্ব খাতে, যেখানে আয় বৃদ্ধি সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি বলেন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো আর্থিক খাত। এগুলোই মূল দিক, যেগুলোর উপর আমরা আসন্ন পর্যালোচনার অংশ হিসেবে নজর দিচ্ছি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলনের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, এখানে মূলত প্রবৃদ্ধির হার নিয়ে আলোচনা ছিল এবং কেন এবছর বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস 4.9% নামিয়ে আনা হয়েছে। তার মতে এর 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, নীতিগত মিশ্রণ কিছুটা কঠোর হয়েছে। দ্বিতীয়ত, শুল্ক নীতি ও অনিশ্চয়তা বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার বাইরেও আরও 2টি অনিশ্চয়তা রয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার উপর প্রভাব ফেলছে বলেও জানান তিনি। এদিকে জুলাই জাতীয় সনদে সই না করা এবং সনদ সইয়ের অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার মধ্যরাতে দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিনের সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না। এনসিপি মনে করে, যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেখানে বলা হয়, এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে। এনসিপি বলছে, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, সেখানে অংশগ্রহণ করে তাদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে পরবর্তীতে সই করবে এনসিপি। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল CEPZ-এ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল 7:25 আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরও সময় লাগবে বলে জানায় তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে 8তলা ভবনের 7 তলা থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সন্ধ্যার দিকে পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জলে আগুনে জ্বলা আশেপাশে কয়েকশো মিটার পর্যন্ত দূরে আগুনের তাপ অনুভূত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি যোগ দেয়, কিন্তু আগুনের তীব্রতায় তারা এক প্রকার অসহায় হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, CEPZ-এর 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামের 2টি প্রতিষ্ঠান আছে। ভবনটির 8 তলা খালি। 7 তলা অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদাম। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল উত্তরাঞ্চল। জাগো বাহে তিস্তা বাঁচে আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের 5টি জেলায় একযোগে 11টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদীর 2 তীরে আলো জেলে প্রতিবাদের এই কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কর্মসূচিতে বক্তৃতাকালে দুলু বলেন, তিস্তাপাড়ার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বিএনপি একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। কখনো শোভাযাত্রা, কখনো অবস্থান কর্মসূচি, কখনো গণমিছিল বা স্মারকলিপি দেয়া সহ সব করছেন তারা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত তাদের এই দাবি সরকার আমলে নেয়নি। তিস্তা শুধু লালমনিরহাটের সমস্যা নয়, এটি দেশের জাতীয় সমস্যা। আমরা
শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি, সরকারকে আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, আজকে শুধু রংপুরের সাধারণ মানুষ নয়, কবি সাহিত্যিক তারা তিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে, গায়করা সঙ্গীত পরিবেশন করেছে। আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত তিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে, কিন্তু আমাদের এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আজকে রংপুরে 2 কোটি মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা কি চায়? তারা এমন কিছু চায় নাই, তারা সহজভাবে বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এটি আমাদের জীবনের দাবি, এটি আমাদের ঐতিহ্যের দাবি, এটি আমাদের রংপুরের মানুষের দাবি। সেটিকে মানা হচ্ছে না। এটি দল মত নির্বিশেষে ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি। 17 এবং 18 ফেব্রুয়ারি রংপুরের 11টি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। সেদিনও মানুষ গগন জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যদি আফগানিস্তান সংলাপের মাধ্যমে চলমান সংঘাতের সমাধান চায় তাহলে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। এর আগে 2 দেশের মধ্যে কয়েকদিনের তীব্র সংঘর্ষ ও বিমান হামলার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই টিকে আছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী 2 দেশ সাম্প্রতিক সময় সীমান্তে ভূমি ও আকাশপথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যেখানে পাকিস্তানের বিমান হামলায় ডজন খানেক মানুষ নিহত ও শতাধিক আহত হয়। এর আগে বুধবার 2 পক্ষ 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। বৃহস্পতিবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শরীফ বলেন, আফগানিস্তানের লাগাতার সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ধৈর্যের সীমায় পৌঁছেছিল, তাই পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, যদি তারা যৌক্তিক শর্তে আলোচনায় আসতে চায় এবং সংলাপের মাধ্যমে সমাধান চায় তাহলে পাকিস্তান প্রস্তুত। এবারে খেলার খবর। টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে 198 রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা, কিন্তু জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা একদমই পাত্তা দেয়নি বাংলাদেশের বোলারদের। 199 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটের চারদিকে পিটিয়ে মাত্র 24.3 ওভারেই ম্যাচ জয় করে নিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, তাও কোনো উইকেট না হারিয়ে। অর্থাৎ বাংলাদেশকে অস্ট্রেলিয়া হারিয়েছে 10 উইকেটের বিশাল ব্যবধানে 151 বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে রীতিমতো টি-20 খেলেছেন 2 ওসি ওপেনার আলিসা হেলি এবং পোয়েবি লিচফিল্ড। অনবদ্য সেঞ্চুরি করেছেন অ্যালিসা হিলি। 77 বলে 20 বাউন্ডারিতে 113 রানে অপরাজিত ছিলেন তিনি। 72 বলে 84 রানে অপরাজিত ছিলেন লিচফিল্ড। 12টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন একটি। অ্যালিসা হিলি এই নিয়ে টানা 2টি সেঞ্চুরি ইনিংস খেললেন। এই বিশাখাপত্তনমে স্বাগতিক ভারতীয় দলের বিপক্ষে আগের ম্যাচে 142 রান করেছিলেন তিনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাকসুর 23 পদের 20টিতে জয়ী শিবিরের প্যানেল, ভিপি এজিএস পদ শিবিরের, জিএসএ আধিপত্য বিরোধী ঐক্যের। জুলাই সনদ সইয়ে আজ রাজনৈতিক দলগুলোর মতানৈক্য কাটেনি। চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন, 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17 ইউনিট। সংঘাত বন্ধে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান। এবং অ্যালিসার সেঞ্চুরিতে নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে 10 উইকেটে হারালো অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ 24.com।
ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।